বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব অনুশীলনী 10.3 নিয়ে। তো চলো শুরু করি। তোমরা নিশ্চয়ই বোর্ডে লক্ষ্য করছো আমি এখানে দুইটি চিত্র এঁকেছি। তোমরা কি বলতে পারবে এই চিত্র দুইটির নাম কি? আমি জানি তোমরা বেশিরভাগ শিক্ষার্থী ভুল করছো। আসলে এটি কিন্তু এখনও বৃত্ত হয়নি। আমি এখানে একটা বড় শূন্য লিখেছি, এখানে একটা ছোট শূন্য লিখেছি। বৃত্ত হতে হলে অবশ্যই তার কেন্দ্র থাকতে হবে। কেন্দ্র যতক্ষণ না থাকবে ততক্ষণ বৃত্ত হবে না। তো আজকের আলোচনার শুরুতে আমি আশা করছি তোমরা তোমাদের বই, খাতা, কলম এবং সেই সাথে ক্যালকুলেটরটি সাথে নিয়ে বসেছো। প্রথমে আমি বৃত্ত নিয়ে কিছু আলোচনা করব। সেটি হচ্ছে বৃত্ত হতে হলে অবশ্যই তার কেন্দ্র থাকতে হবে, আর এই কেন্দ্র থেকে একটা নির্দিষ্ট দূরে, অর্থাৎ এই কেন্দ্র থেকে সমান দূরে একটি আবদ্ধ বক্ররেখা থাকবে। এই যে আবদ্ধ বক্ররেখা, এইটির নাম হচ্ছে পরিধি। আর যেটা কেন্দ্র, অর্থাৎ কম্পাসের কাঁটা আমরা যেখানে ধরি সেটা হচ্ছে কেন্দ্র। তাহলে এইটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, আর কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব, এইটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তো বৃত্তের ব্যাসার্ধকে আমরা সবসময় আর দ্বারা প্রকাশ করব। আর বৃত্তের যে পরিধিটা, অর্থাৎ এই যে আবদ্ধ যে বক্ররেখা, এটার নাম হচ্ছে পরিধি। পরিধিকে আমরা সি দ্বারা প্রকাশ করব। পরিধি হচ্ছে 2πr। আরও একটি সূত্র আছে, যদি আমরা যদি ব্যাসার্ধ না জানি, যদি শুধু বৃত্তের ব্যাস দেয়া থাকে, তখন আমরা লিখব πd। তারপরে বৃত্তের কেন্দ্র দিয়ে কেন্দ্রগামী যে জ্যাটা, সেটা অবশ্যই বৃত্তের ব্যাস, অর্থাৎ ব্যাসকে আমরা ডি দ্বারা, অর্থাৎ ডায়ামিটার মানে ব্যাসকে আমরা ডি দ্বারা প্রকাশ করব। তাহলে ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, অর্থাৎ ব্যাস ডি সমান 2r। অনুরূপভাবে আমরা লিখতে পারি ব্যাসার্ধ r সমান d/2। ব্যাস যদি ব্যাসার্ধের দ্বিগুণ হয়, তাহলে অবশ্যই ব্যাসার্ধ হবে ব্যাসের অর্ধেক। এরপরে হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল সমান πr²। এখন এই পাই জিনিসটি কি? পাই আসলে কি? এই যে আমি দেখো এখানে লিখেছি ক্ষেত্রফল πr², পরিধি 2πr, তারপরে πd। আসলে পাইটি কি? পাইটি হচ্ছে কোনো একটি বৃত্তের পরিধি, অর্থাৎ এই যে পরিধিটা, এই পরিধি যতটুকু, সেই পরিধিকে যদি আমি বৃত্তের ব্যাস দ্বারা ভাগ করি, আমরা জানি পরিধি কত? 2πr। ব্যাস কত? 2r। ব্যাস ডি সমান 2r। তো পরিধিকে যদি বৃত্তের ব্যাস দ্বারা ভাগ করি, করলে একটি সংখ্যা পাবো, সেই সংখ্যাটি হচ্ছে পাই। আর এই সংখ্যাটি একটি নির্দিষ্ট সংখ্যা, মানে প্রতিবার একই আসবে। এইটি যদি বড় বৃত্ত হয়, এর পরিধি তখন অবশ্যই বড় হবে, আর পরিধি বড় হলে কিন্তু সেই বৃত্তটার ব্যাসটিও কিন্তু তখন বড় হবে। এটা ছোট বৃত্ত, এর পরিধি ছোট, ব্যাসটিও কিন্তু ছোট। তার মানে কোনো বৃত্তের পরিধি, অর্থাৎ এই যে আবদ্ধ যে বক্ররেখাটি, এই যে আবদ্ধ যেটা, এর পরিমাণকে যদি আমি এই কেন্দ্রগামী যে অর্থাৎ এই ব্যাস দ্বারা যদি ভাগ করি, ভাগ করার পরে যে সংখ্যাটি পাবো, সেটাই মূলত পাই। আর এর মানটি হচ্ছে 3.1416। আর এই মানটি সবসময় নির্দিষ্ট। এই জন্য বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাতকে আমরা সবসময় কী বলবো? ধ্রুবক। ধ্রুবক মানে একটা নির্দিষ্ট সংখ্যা। এই জন্য হচ্ছে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত ধ্রুবক। আর পায়ের মান কত? পায়ের মান হচ্ছে 3.1416। প্রতি বছর জেএসসি পরীক্ষা এখান থেকে 2 থেকে 3টি এমসিকিউ প্রশ্ন এসে থাকে, অতএব খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। তো পায়ের মান কত? 3.1416।
এরপরে কিন্তু আরও অসংখ্য আছে, তো আমরা হিসাবের সুবিধার্থে শুধু 3.1416 লিখব। আর এই মানটি হচ্ছে একটি অমূলদ সংখ্যা। এই যে পায়ের যে মানটি, পায়ের মান 3.1416, এটি কিন্তু একটি অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যাটি কি? অমূলদ সংখ্যাটি হচ্ছে এই দশমিকের পরে যতগুলা ডিজিট থাকবে, এই ডিজিটগুলো যদি পৌনঃপুনিক না হয়, অর্থাৎ একই ডিজিট যদি বারবার না আসে, যদি এলোমেলো ডিজিট আসে এবং অসীম পর্যন্ত যদি এসে থাকে, সেটি মূলত অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা সহজ কথায় দশমিকের পর অসীম পর্যন্ত হবে, তবে একই ডিজিট আসবে না বারবার, অর্থাৎ পুনরাবৃত্তি হবে না। আর এই যে পাই, যেমন আমরা যেমন লিখি ক, বাংলায় লিখি ক, যেমন ইংলিশে লিখি এ, ঠিক তেমনি এই পাইটি হচ্ছে একটি গ্রিক অক্ষর। পাইটি কি? গ্রিক অক্ষর। গ্রিক অক্ষর। তাহলে পাই নিয়ে আমরা কি আলোচনা করলাম? যে পাই বৃত্তের পরিধি, অর্থাৎ এই যে বৃত্তের যে পরিধি, কোনো বৃত্তের পরিধিকে ওই বৃত্তের ব্যাস দিয়ে ভাগ করলে যেটি পাবো সেটি মূলত পাই। আর পায়ের মান কত? 3.1416। কখনো কখনো 3.14 থাকতে পারে, যদি প্রশ্নে যদি 3.14 উল্লেখ থাকে তখন তোমরা 3.14 লিখবে, আর যদি উল্লেখ না থাকে তাহলে 3.1416ই লিখবে তোমরা। এটা হচ্ছে পায়ের আসন্ন মান, কারণ দশমিকের পর অসংখ্য সংখ্যা আছে। ও আমরা হিসাবের সুবিধার্থে শুধু এই দশমিকের পর 4টি ডিজিট ব্যবহার করব। আর এই পাইটি কি অক্ষর? গ্রিক অক্ষর। পাই কি সংখ্যা? পাই একটি অমূলদ সংখ্যা। আর এই পায়ের মান যিনি নির্ণয় করেন তিনি হচ্ছেন ভারতীয় গণিতবিদ আর্যভট্ট। উনি কোন দেশের নাগরিক? ভারতীয় নাগরিক। নাম কি? আর্যভট্ট। আর্যভট্ট, উনি জন্ম হচ্ছে 476 খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করে 550 খ্রিস্টাব্দে। অনেক সময় জন্ম এবং মৃত্যু সালও পরীক্ষায় এসে থাকে, এই জন্য তোমরা অবশ্যই গণিতবিদের জন্ম এবং মৃত্যু সালটা মনে রাখার চেষ্টা করবে। আর এই দশমিকের পরে মিলিয়ন ঘর পর্যন্ত, অর্থাৎ মিলিয়ন ঘর পর্যন্ত যিনি পায়ের মানটা নিখুঁতভাবে আবিষ্কার করেন তিনিও ভারতীয় গণিতবিদ। তার নাম হচ্ছে শ্রীনিবাস রামানুজন। শ্রীনিবাস রামানুজন হচ্ছে দশমিকের পরে মিলিয়ন ঘর পর্যন্ত এই পায়ের মানটি নির্ণয় করেন। এই পাই নিয়ে আরও অনেক মজার তথ্য আছে, তার একটু আমি বলি। যেমন বিশ্ব পরিবেশ দিবস আছে, তারপরে বিশ্ব হাত ধোয়া দিবস আছে, বাবা দিবস আছে। ঠিক তেমনি গণিতবিদরা কিন্তু এই পায়ের জন্য একটা দিবস আছে। সেই দিবসটি কি? এখানে দেখো, এই পায়ের মানের ভিতরে কিন্তু সেই দিবসটি আছে। দিবসটি কত? সেটি হচ্ছে 14ই মার্চ 3.1416, অর্থাৎ 3 মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, আর এই দশমিকের পর 14 হচ্ছে 14, অর্থাৎ মার্চের 14 তারিখকে আমরা পাই দিবস হিসাবে পালন করে থাকি। এখন এই বৃত্ত সংক্রান্ত যে কোনো অঙ্ক আসলে যদি আমরা বৃত্তের শুধুমাত্র ব্যাসার্ধ জানি, অর্থাৎ এখানে দেখো বৃত্তের ব্যাসার্ধ জানতে পারলেই কিন্তু আমরা এই বৃত্ত সংক্রান্ত যে কোনো সমস্যার আমরা সমাধান করতে পারব। এখন মনে করো কোনো একটি বৃত্তের ব্যাসার্ধ যদি 3 সেমি হয়, কোনো বৃত্তের ব্যাসার্ধ কত? 3 সেমি, তাহলে ওই বৃত্তটির পরিধি কত? তখন তোমরা কীভাবে লিখবে? তখন লিখবে যে এখানে বা দেয়া আছে, লিখবে দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ আর সমান 3 সেমি। আমরা বের করব কি? বৃত্তের পরিধি। তা আমরা জানি বৃত্তের পরিধি বৃত্তের পরিধি সমান 2 পাই আর। এটা সি লিখলেও হবে, না লিখলেও সমস্যা নেই। আর পাই অক্ষরটা তোমরা কিভাবে লিখবে? এই যে এইভাবে লিখবে। অনেকেই তোমরা করো কি, এই যে আরটাকে এইভাবে লেখো। আসলে গণিতের ক্ষেত্রে আরটি এইভাবে না লেখাটাই শ্রেয়। তোমরা কীভাবে লিখবে? তাহলে বৃত্তের পরিধি 2 পাই, আরটাকে সবসময় এইভাবে লেখার চেষ্টা করবে। তাহলে বৃত্তের পরিধি সমান 2 পাই আর। এখন কি করব আমরা? 2 গুণ পায়ের মান আমরা জানি 3.1416 এবং আর এর মানটি কত দেওয়া আছে? 3।
এখন গুণ করলে যেটি হবে সেটি আমাদের আর অ্যান্সার হবে। এখানে মনে রাখতে হবে অবশ্যই অ্যান্সারটি লেখার পরে যে এককে এখানে মানটি দেয়া থাকবে অবশ্যই সেই এককটি তোমরা এখানে লিখে দেবে। যেমন এখানে সেমি আছে, অবশ্যই সেমি লিখবে। যদি এখানে মিটার থাকে অবশ্যই মিটার লিখতে হবে। এখন গুণ করলে এটা অবশ্যই ক্যালকুলেটরে করবে যাতে ভুল না হয়। এরপরে এখন আমরা অনুশীলনী 10.3-এর 13 নং প্রশ্নের দুইটি প্রশ্নের সমাধান করব। প্রথম প্রশ্নটি বলছে যে একটি বৃত্তের ব্যাসার্ধ 12 সেন্টিমিটার দেয়া আছে, বৃত্তটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেয়া আছে কি ব্যাসার্ধ কত 12 সেন্টিমিটার। তো 12 সেন্টিমিটার ব্যাসার্ধ দেয়া আছে, এখন ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা লিখব কি, আমি এখানে 12 ক 12 না 13 নম্বর প্রশ্নটি 13 ক প্রথমে লিখব দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ আর সমান 12 সেমি। তারপরে কি লিখব, যেহেতু আমরা ক্ষেত্রফল বের করব, লিখব আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল সমান পাই আর স্কয়ার। এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। তো আমরা জানি পায়ের মান হচ্ছে 3.1416 গুণ আর এর মান কত 12 স্কয়ার। একটা বিষয় তোমরা মনে রাখবে, ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে যখন আমরা ক্ষেত্রফল নির্ণয় করব অবশ্যই এখানে এককটি অবশ্যই বর্গে আসবে। অর্থাৎ যদি সেমি থাকে বর্গ সেমি হবে, মিটার থাকলে বর্গ মিটার হবে, অর্থাৎ বর্গ এককে হবে। তাহলে আমরা এখানে যেহেতু সেমি আছে এখানে লিখব বর্গ সেমি। এখন ক্যালকুলেটরের মাধ্যমে আমরা হচ্ছে এই হিসাবটি করব। সেটি হচ্ছে 3.1416 গুণ 12 স্কয়ার করলে 144, এটা বর্গ সেমি। তো 3.1416 গুণন 144 করলে কত হবে, সেটি হবে হচ্ছে 452.3904 এত বর্গ সেমি। আরেকটি বিষয়, আমরা যখন এই বৃত্ত সংক্রান্ত প্রশ্নের সমাধান করব এবং সূত্রের ভিতর যদি পাই থাকে অবশ্যই আমার অ্যান্সারটি লেখার পরে প্রায় শব্দটি ব্যবহার করব আমরা। কেন? কারণ পায়ের মান কিন্তু 3.1416 এই পর্যন্ত ফিক্সড না, কারণ পাই হচ্ছে একটি অমূলদ সংখ্যা। এই দশমিকের পরে কোটি কোটি ঘর পর্যন্ত পায়ের মান আছে। আজ পর্যন্ত পায়ের মান কোন পর্যন্ত কোনো গণিতবিদ নির্দিষ্ট করতে পারেনি। এই জন্য আমরা হিসাবের সুবিধার্থে শুধু দশমিকের পর 4টি ডিজিট নিয়েছি এখানে, কিন্তু পায়ের মান দশমিকের পর অসীম পর্যন্ত। এই জন্য যেহেতু এটা ফিক্সড মান না, এই জন্য আমরা এককটি লিখে অবশ্যই ব্র্যাকেটে প্রায় শব্দটি লিখে দেব। এরপরে খ নম্বর প্রশ্নে বৃত্তের ব্যাস দেয়া আছে, আমরা হচ্ছে কি করব, ক্ষেত্রফলটি নির্ণয় করব। তো এই ক্ষেত্রে আমরা এখানে লিখব বৃত্তের ব্যাস সমান 34 সেমি। এখন আমরা জানি ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কয়ার। আর মানে হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, কিন্তু আমার দেয়া আছে কি বৃত্তটির ব্যাস। তো ব্যাস যদি 34 সেমি হয়, অতএব বৃত্তের ব্যাসার্ধ আর সমান 34/2 সমান 17 সেমি। এখন লিখবে যে আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল সমান পাই আর স্কয়ার, অতএব 3.1416 গুণ 17 স্কয়ার। আর এখানে অবশ্যই আমি বর্গ সেমি লিখব।
এখন 3.1416 গুণ 17-এর স্কোয়ার করলে কত হয়? 17-এর আমরা এখানে হিসাবটা করি, 3.1416 গুণ 17-এর স্কোয়ার, এটি করলে হবে, আমরা একবারে লিখব অ্যান্সারটি 7.9224 এত বর্গ সেমি। যেহেতু পাই আছে সূত্রের ভিতর, অবশ্যই আমরা ক্ষেত্রফল লেখার সময় এখানে প্রায় শব্দটি ব্যবহার করব। আর তোমরা যারা শিক্ষার্থী অনেক সময় ভুল করো যে কখন বর্গ হবে, কখন বর্গ হবে না, কখন ঘন হবে, কখন ঘন হবে না। একটা বিষয় মনে রাখবে, যখনই ক্ষেত্রফল কথাটি থাকবে তখন অবশ্যই বর্গ হবে, সহজ হিসাব। ক্ষেত্রফল থাকলে বর্গ হবে, বর্গের সাথে সেমি থাকলে সেমি, মিটার থাকলে মিটার, ফুট থাকলে ফুট, ইঞ্চি থাকলে ইঞ্চি। আর যদি এখানে আয়তন থাকে, আয়তন থাকলে অবশ্যই ঘন থাকবে। যে কোনো পরিমাপের ক্ষেত্রে আয়তন শব্দটি থাকলে ঘন হবে, আর ক্ষেত্রফল থাকলে বর্গ হবে। আশা করছি তোমরা যদি কোনো বৃত্তের ব্যাসার্ধ কিংবা ব্যাস দেয়া থাকে তাহলে তোমরা অবশ্যই সেই বৃত্তটির পরিধি এবং ক্ষেত্রফল নির্ণয় করতে পারবে। এখন আমরা 10.3-এর আরও একটি বিষয়, সেটি হচ্ছে সিলিন্ডার। এই সিলিন্ডার বিষয় নিয়ে আলোচনা করব। সিলিন্ডার কি? আমি বোর্ডে চিত্র আঁকছি, দেখো তোমরা। এটি মূলত সিলিন্ডার। এই সিলিন্ডার অনেক সময় পরীক্ষায় একে সিলিন্ডার বলা হয়, তারপরে বেলুন অনেক সময় আসে, কুয়া, পাইপ, তারপরে পিলার, যে কোনো শব্দ থাকতে পারে পরীক্ষায়। তো এর হচ্ছে সিলিন্ডারের এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ এর মাঝখান থেকে এটাকে আমরা ব্যাসার্ধ বলবো, আর এখান থেকে এটাকে আমরা উচ্চতা, অর্থাৎ উচ্চতাকে আমরা এইচ দ্বারা প্রকাশ করব। এখন এই সিলিন্ডারের ক্ষেত্রফল দুইটি, একটি হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল, আরেকটি হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি প্র্যাকটিক্যালে, আমার কাছে একটি সিলেবাস আছে 8ম শ্রেণী। দেখো, এই সিলেবাসটিকে যখন আমি এইভাবে ভাঁজ করব, ভাঁজ করার পরে তোমরা লক্ষ্য করো এই যে তলটা, এটা কিন্তু একটি বক্রতল। আর এই বক্রতলের এখানে খেয়াল করো, এই আকৃতিটা কিন্তু একটি বৃত্তাকার। তো বৃত্তাকার হলে আমরা জানি, কিছুক্ষণ আগে আমরা করলাম বৃত্তের অঙ্ক, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে আর। তাহলে এই সিলিন্ডারের ক্ষেত্রে এই যে তলটা, এই তলটা হচ্ছে বক্রতল। তাহলে বক্রতল যেহেতু একটি তল, অবশ্যই ক্ষেত্রফল আছে। তো এখানে দুইটি সূত্র আছে, একটি হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল কত, 2πr/h। বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2πr/h। আর হচ্ছে এই ব্যাসার্ধ, সিলিন্ডারের ব্যাসার্ধ বা বেলুনের ব্যাসার্ধ বা পিলার যেটি বলি না কেন, এর ব্যাসার্ধ, আর এইচটি হচ্ছে উচ্চতা। আর 2 আর পাই এটি হচ্ছে ফিক্সড, নির্দিষ্ট সংখ্যা। আর 2 নম্বর আরেকটা হচ্ছে কি, সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? এখানে দেখো মোট তল আছে 3টি, অর্থাৎ এই একটি বক্রতল, আর এদিক যদি ঢাকা থাকে তাহলে এই আকৃতিটা কিন্তু একটি বৃত্তাকার তল, এটিও একটি বৃত্তাকার তল। তাহলে আমরা যদি হিসাবের সুবিধার্থে লিখি, তাহলে বৃত্ত আছে কয়টি? 2টি। তো আমরা 2টি লিখলাম। আর এই যে বক্রতল, বক্রতলের সূত্র কি? 2πr/h, 2πr/h। তাহলে এটি কি, একটি পাই আর স্কোয়ার আর একটি পাই স্কোয়ার, তাহলে 2πr² প্লাস 2πr/h। এখন এর ভিতর দেখো কমন যায় কি, এখানে 2πr² আর একটা হচ্ছে 2πr/h, তাহলে কমন যাবে হচ্ছে 2πr, কমন গেলে এখানে থেকে r+h। এটিই মূলত আমার সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে অনুশীলনী 10.3-এ আমরা বৃত্ত সংক্রান্ত 4টা সূত্র জানলাম।
আর এই সিলিন্ডার বা বেলন বিষয়ে আমরা দুইটি সূত্র জানলাম, সেটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর এইচ, আর সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। আর আমরা জানি পায়ের মান সবসময় নির্দিষ্ট, সেটি কত? 3.1416। অনেক সময় পায়ের মানকে ভগ্নাংশ আকারে লেখা হয় 22/7, এটাও পায়ের আসন্ন মান, পায়ের আসন্ন মান। এখন আমরা হচ্ছে এই সিলিন্ডার বিষয়ে একটি প্রশ্নের সমাধান করব। এখন আমরা তোমাদের বইয়ের অর্থাৎ 158 নম্বর পেজের অর্থাৎ অনুশীলনী 10.3-এর 18 নম্বর প্রশ্নের সমাধান করব। তো 18 নম্বর প্রশ্ন উল্লেখ আছে যে একটি সমবৃত্তভূমি সিলিন্ডার এর ভূমির ব্যাসার্ধ অর্থাৎ এই যে এখান থেকে এই পর্যন্ত 5.5 সেমি, আর উচ্চতা দেয়া আছে 8 সেমি, এই হাইটটা দেয়া আছে কত? 8 সেমি, আর এই ব্যাসার্ধটা দেয়া আছে 5.5 সেমি। এখন বলছে যে এই সিলিন্ডারের সমগ্র তলের বা সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত? তো আমরা কীভাবে লিখব? লেখো, দেওয়া আছে সিলিন্ডারের ব্যাসার্ধ আর সমান 5.5 সেমি, সিলিন্ডারের উচ্চতা এই সমান 8 সেমি। এখন এর সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে হবে। তো আমরা জানি সিলিন্ডারের পরীক্ষায় সিলিন্ডারের পরিবর্তে বেলুন, কুয়া, পাইপ বিভিন্ন নাম থাকতে পারে, একই সূত্র হবে। সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল আমরা ইতিপূর্বে শিখেছি যে সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। এখানে পাশে এখানে আমরা বর্গ একক লিখলে ভালো হবে, বর্গ একক লিখে দেব। এখন আমরা জানি সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল সমান 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। এবার আমরা মান বসাবো 2 গুণ পায়ের মান, আমরা পায়ের মান তোমাদের বইয়ে উল্লেখ করা আছে এটি 3.1416 উল্লেখ নাই। তো যেহেতু এটা দেয়াই আছে পায়ের মান 3.14, তো আমরা পায়ের মান 3.14 এখানে লিখব। আর এর মান কত? 5.5। ফার্স্ট ব্র্যাকেটের ভিতর কত হবে? 5.5 প্লাস 8। আর এক্ষেত্রে যেহেতু আমরা এইচ এবং আর এর মানটা এখানে বসিয়ে দিলাম, অবশ্যই এখানে আর একক না লিখে এবার সেমি লিখব। এখন প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে তোমরা এই ক্যালকুলেশনে ভুল করো। তো আমরা জানি যে আগে বন্ধনের কাজ সবসময় আগে করতে হয়, এই জন্য আমরা কি করব? 2.3.14 গুণ 5.5 গুণ 8+13.5 বর্গ সেমি। এখন এটিকে আমি যদি গুণ করি, গুণ করলে ফল হবে 466.29 বর্গ সেমি। যেহেতু এখানে ক্ষেত্রফল আছে অবশ্যই বর্গ কথাটি আসবে, আর যেহেতু পাই আছে তাহলে অবশ্যই প্রায় কথাটি লিখতে হবে আমাদের। পাই কথাটি যেখানেই থাকবে না কেন আমরা সবসময় প্রায় শব্দটি ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বাড়ির কাজ হচ্ছে অনুশীলনী 10.3-এর 12, 13 ও 18 নম্বর প্রশ্ন তোমরা সমাধান করবে। আর কিভাবে তোমরা বাড়ির কাজ পাঠাবে? তোমরা এই ভিডিওটি যেখানে দেখছো অর্থাৎ বিবি হাই স্কুল ফেসবুক পেজে কমেন্ট বক্সে এই হোমওয়ার্কটি করার পরে প্রথমে তোমরা তোমাদের নাম, রোল, শ্রেণী শাখা লিখবে, লিখে যে হোমওয়ার্কটি করবে তার ছবি তুলে পাঠিয়ে দেবে বিবি হাই স্কুল ফেসবুক পেজে কমেন্ট বক্সে। কয় পাঠাবা? আজকে 18/8/2020, তোমরা অবশ্যই 19/8/2020 রাত 12টার মধ্যে পাঠিয়ে দেবে। তো প্রিয় শিক্ষার্থীরা,
তোমরা সবাই ভালো থাকবে এবং আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।